রতনপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। একসময় এখানকার মাটি সোনা ফলাত, কিন্তু সেই বছর আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়েনি। কুয়োগুলো তলা পর্যন্ত ফেটে গেল, আর খেতে এমন ফাটল ধরলো যেন মাটিও তেষ্টায় কাঁদছে। সেই গ্রামে শেষ প্রান্তে থাকতো রহিম, এক সহজ সরল কৃষক। ঘরে ছিল তার সহনশীল স্ত্রী আমিনা আর এক তরুণী মেয়ে আয়েশা। সেই সন্ধ্যায় উঠোনে রহিম মাটির দেয়ালে হেলান দিয়ে বসেছিল। তার সামনে শুকনো রুটি আর লবণ রাখা ছিল, কিন্তু হাতই উঠছিল না। আমিনা পাশে এসে বসলো। ওগো, দুটো খেয়ে নাও, খালি পেটে ঘুমোলে শরীর আরো খারাপ হয়ে যাবে। আমিনা, গলা দিয়ে রুটি নামছে না, ক্ষেত তো শুকিয়েই গেছে। এখন পানির জন্য চৌধুরীর কাছে হাত পাততে হয়। এক একটা কলসির দাম চায় সে। উপরওয়ালা বড় দয়ালু গো, এবার না বৃষ্টি হলে পরের বার নিশ্চয়ই হবে। সাহস হারিও না। সাহস? ওগো, যে গ্রামে পানি বিক্রি হতে শুরু করে সেখানে গরিবের সাহসই সবার আগে শুকিয়ে যায়। তখনই বাইরে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। চৌধুরী শওকত আলী এসে হাজির, চকচকে আচকান, হাতে রূপোর হাতলওয়ালা লাঠি। গোটা এলাকার একমাত্র ভরা কুয়ো আর শস্যের গুদাম তারই দখলে ছিল। এই রহিম, কোথায় মরে পড়ে আছিস রে তুই? রহিম তাড়াহুড়ো করে উঠে হাত জোড় করে দাঁড়ালো। চৌধুরী সাহেব, সালাম। আসুন, বসুন। বসতে আসিনি। শোন, গত 3 মাসের পানির হিসাব বাকি, আর তার উপরে পুরনো ঋণ আলাদা। এখন আমার কাছে একটাই রাস্তা, তোর এই বাপ দাদার ক্ষেত আমার নামে লিখে দে, হিসাব বরাবর। চৌধুরী সাহেব, এই ক্ষেতটাই তো আমাদের শেষ স্মৃতি। এটা কেড়ে নেবেন না, একটু সময় দিন। বৃষ্টি হলেই সব শোধ করে দেব। বৃষ্টি? আরে, তোর বৃষ্টিটির অপেক্ষা করলে তো আমার গুদাম খালি হয়ে যাবে। চল, আরেকটা রাস্তা আছে। তোর মেয়েকে আমার হাভেলিতে পাঠিয়ে দে, বাসন মাজবে, ঝাড়ু দেবে, তাহলে পানিও পাবি আর ঋণও শোধ হবে। চৌধুরী সাহেব, আমার বাবার ক্ষেতও যাবে না, আর আপনার হাভেলিতে ঝাড়ু দিতেও কেউ যাবে না। পানি আপনার হলে মাটি আমাদের। আরে, মেয়ের জীব তো তলোয়ারের মতো চলে। শোনো রে মেয়ে, এই গ্রামে পানি শুধু আমার কুয়োতেই আছে, আর যতদিন তেষ্টা আমার হাতে ততদিন তোর মতো গরিবদের ঘাড়ও আমার হাতে। ঘাড় ঝুঁকবে না চৌধুরী সাহেব। আর পানির কথা বলছেন, পানি শুধু আপনার কুয়োতে নয়, এই মাটির বুকেও থাকে, শুধু খুঁড়ে বের করতে হয়। চৌধুরীর মুখ রাগে লাল হয়ে গেল। ঠিক আছে মেয়ে, যা, বের করে নে মাটির বুক থেকে পানি। আমি তোকে 15 দিন দিচ্ছি। এই 15 দিনে যদি তুই নিজের জোরে পানি বের করতে পারিস, আমি তোর বাবার সব ঋণ মাফ করে দেব। আর যদি না বের হয়, তাহলে এই ক্ষেতও আমার, আর তুইও আমার হাভেলির কাজের মেয়ে। এই বলে চৌধুরী জোরে জোরে হাসতে হাসতে তার ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে চলে গেল। উঠোনে নীরবতা নেমে এলো। এ তুই কি করলি মা? 15 দিনে পানি! আরে, বড় বড় পুরুষরা পারেনি, তুই একা মেয়ে কিভাবে বের করবি? চৌধুরী ইচ্ছে করে তোকে ফাঁদে ফেলেছে। মা, ভয় পেও না। আমি আজ পর্যন্ত এই মাটির ভাত খেয়েই পা ফেলতে শিখেছি। এই মাটি আমাকে তেষ্টায় মরতে দেবে না। মা, এই জেদ ছেড়ে দে। চৌধুরী খুব ধূর্ত। সে 15 দিন এই জন্যই দিয়েছে কারণ তার পাকা বিশ্বাস তুই হেরে যাবি। আমি আমার মেয়েকে ওই হাভেলিতে কাজের মেয়ে হতে দেখতে পারবো না। বাবা, যতদিন এই মাটি থেকে পানি না বের করব, শান্তিতে বসবো না। তোমাকে কারো সামনে ঝুঁকতে দেব না। চৌধুরী তোমাকে অপমান করেছে, এবার তার অহংকার আমি এই মাটিতেই পুঁতে ছাড়বো। রহিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেই রাতে গোটা ঘর ঘুমোয়নি। আয়েশা উঠোনে শুয়ে তারা দেখছিল, আর তার কানে চৌধুরীর হাসি বারবার বাজছিল। যা, বের করে নে মাটির বুক থেকে পানি। বের করব চৌধুরী, এক এক ফোঁটা বের করব। আর সেদিন তোর অহংকার আমার হাতের তালুর মাটিতে কবর হবে। পরদিন সকালে আয়েশা গ্রামের সবচেয়ে বৃদ্ধ কৃষক রহমত কাকার কাছে গেল। কাকা, আদাব।
আমার আপনার সাহায্য দরকার। এই মাটিতে কোথাও পানি আছে, বলুন কোথায় খুঁড়বো? মা, তেষ্টায় পাগল হয়ে গেছিস নাকি? এই খরায় পানি খোঁজা উটের মুখে জিরার মতো। কাকা, চৌধুরী আমার বাবার ক্ষেত কেড়ে নিতে চলেছে। আমার হাতে মাত্র 15 দিন, কোনো তো রাস্তা থাকবে। আয়েশা, একটা কুয়ো আছে তোর পরদাদার আমলের। বলা হয় তার তলায় একটা জ্যান্ত ঝর্ণা ছিল, যা কখনো শুকোতো না। কিন্তু বহু বছর আগে তার দেয়াল ধসে গেল, কিছু মানুষ তাতে ডুবে গেল, আর তখন থেকে গ্রামের লোকেরা তাকে অভিশপ্ত কুয়ো বলে তার কাছেও যায় না। তাহলে পানি আছে কাকা, শুধু মাটির নিচে চাপা পড়ে আছে। আমি যদি সেটা আবার খুঁড়ে ফেলি? থাম রে পাগলি, ওই কুয়ো প্রাণ নেয়, প্রাণ দেয় না। একা মেয়ে, সেই গভীরে নামবি, কিছু হয়ে গেলে? কাকা, হাভেলির কাজের মেয়ে হয়ে দমবন্ধ হয়ে বাঁচার চেয়ে ভালো নিজের মাটির বুকে নেমে পানি খুঁজতে খুঁজতে মরে যাই। আমি ওই কুয়ো বাঁচিয়ে তুলবই। রহমত কাকা আয়েশার চোখে তাকালেন। তিনি তাতে বহু বছর আগের কোনো জেদি মেয়ের ছায়া দেখলেন। যা মা, কিন্তু একটা কথা মনে গেঁথে নে, কুয়োর মাটি সব সময় কিনারা থেকে ভিজে গিয়ে ধসে। যেখানে মাটি ভেজা পাবি, সেখানেই জীবন, আর সেখানেই মৃত্যু। সাবধানে। সেই দুপুরেই আয়েশা কোদাল আর দড়ি নিয়ে অভিশপ্ত কুয়োয় পৌঁছালেন। বহু বছর ধরে কেউ ওদিকে পা রাখেনি। আয়েশা ওড়না কোমরে বেঁধে প্রথম কোদাল মাটিতে মারল। ব্যাস আয়েশা, সাহস হারাস না। এক এক মুঠো মাটি তোকে পানির কাছে নিয়ে যাবে। কিছুক্ষণ পর গ্রামের 2-3 লোক ওদিক দিয়ে যাচ্ছিল। আয়েশাকে সেই অভিশপ্ত কুয়োয় মাটি খুঁড়তে দেখে থমকে গেল। আরে দেখ দেখ, রহিমের মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, অভিশপ্ত কুয়োয় নামছে। এখানে তো পুরুষরাও পা রাখতে ভয় পায়। জোয়ানির জোশ ভাই, 2 দিন কোদাল চালাবে, হাতে ফোসকা পড়বে, তখন বুঝবে পানি মাটি থেকে নয়, কপাল থেকে বের হয়। দুজনে হাসতে হাসতে এগিয়ে গেল। আয়েশা সব শুনলো, কিন্তু একটা কথাও বলল না, আর কোদাল আরো জোরে চালাতে লাগলো। সন্ধ্যা নামতে নামতে আয়েশার গোটা শরীর ভেঙে পড়েছিল, হাতের তালুতে লাল ফোসকা উঠে এসেছিল। তখনই তার বান্ধবী শাবানা দৌড়ে এলো। আয়েশা, গোটা গ্রাম তোর কথা বলছে। কেউ বলছে তুই পাগল, কেউ বলছে তুই চৌধুরীর সাথে লড়ার সাহস রাখিস। এ তুই কেমন বিপদ ডেকে আনলি? শাবানা, এটা বিপদ নয়, আমার বাবার সম্মান। যতক্ষণ এর থেকে পানি না বের হবে, আমি থামবো না। কিন্তু তুই একা, এ তো অনেক বড় কাজ। একা আছি শাবানা, কিন্তু হারি না। রাতে আয়েশা ঘরে ফিরল, শরীর মাটিতে মাখা, হাতের তালু রক্তে লাল। আমিনা মেয়ের অবস্থা দেখে কেঁদে উঠল। হায় আল্লাহ, মা, তোর হাতের কি অবস্থা? এই নরম হাতে আমি কখনো কোদাল পর্যন্ত ধরতে দিইনি, আর আজ এসব ওই নিষ্ঠুর চৌধুরীর জন্য। মা, এগুলো ফোসকা নয়, এগুলো আমার জয়ের চিহ্ন। যেদিন পানি বের হবে, এই সব ক্ষত নিজে নিজেই সেরে যাবে। রহিম কোণে বসে চুপচাপ মেয়েকে দেখছিল। তার চোখ থেকে জল ঝরছিল। সে ভাঙা গলায় বলল, মা, বাবা হয়েও আমি তোর হাতে কোদাল তুলে দিলাম। ধিক্কার আমাকে, ছেড়ে দে সব। আমি চৌধুরীর সামনে হাত জোর করব, হাতে পায়ে ধরব। না বাবা, যে বাবা সারা জীবন কারো কাছে হাত পাতেনি, সে আজ ওই অহংকারীর সামনে হাতে পায়ে ধরবে না। তুমি আমার কাছে সবচেয়ে উঁচু, আর উঁচুই থাকবে। শুধু আমার জন্য দোয়া করো। সেই রাতে বাবা মেয়ে দুজনের চোখই ভেজা ছিল, কিন্তু দুজনের মনেই একই আগুন জ্বলছিল। 3 দিন কেটে গেল। আয়েশা রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়ো খুঁড়তে থাকলো। কুয়োর গভীরতা বাড়তে থাকলো, কিন্তু পানির কোনো চিহ্নই ছিল না। এক দুপুরে চৌধুরী নিজেই ঘোড়ায় চড়ে কুয়োর কাছে এসে হাজির হলো।
আরে বাহ মেয়ে, এখনো কাদায় হাত পা ছুড়ছিস? 11 দিন বাকি আছে। আমি তো বলি এখনই হার মেনে নে। হাভেরিতে ঝাড়ু দিবি, তাহলে অন্তত রুটি তো জুটবে। চৌধুরী সাহেব, আপনার গুদামের রুটির চেয়ে বেশি মিষ্টি আমার নিজের মাটির শুকনো মাটি। আর এই পানি, এটা আমার হকের। আমি এটা বের করেই ছাড়বো। জিভ এখনো ভাঙেনি। ঠিক আছে, চালাতে থাক কোদাল। যখন শরীর ভাঙবে তখন বুদ্ধি ঠিক জায়গায় আসবে। চৌধুরী ঘোড়া ছুটিয়ে চলে গেল। এখন গ্রাম 2 ভাগে ভাগ হতে শুরু করেছিল। পাগলি মেয়ে, শুধু শুধু প্রাণ দিচ্ছে। অভিশপ্ত কুয়ো ওটা। কিন্তু সাহসটা তো দেখো মেয়েটার। এত অধ্যবসায় তো আজ পর্যন্ত গ্রামের কোনো পুরুষের মধ্যে দেখিনি। কে জানে, হয়তো সত্যিই উপরওয়ালা ওর কথা শোনেন। কেউ কেউ হাসতো, কেউ চুপচাপ হাত জোড় করে আয়েশার জন্য দোয়া করত। 7ম দিন, আয়েশা কুয়োর অনেক গভীরে নেমে গিয়েছিল। হঠাৎ সে এক জায়গার মাটি বাকিগুলোর চেয়ে ভেজা আর ঠান্ডা অনুভব করলো। তার বুক জোরে ধরফড় করে উঠল। ভেজা মাটি? কাকা ঠিকই বলেছিলেন, পানি কাছেই। আর একটু। সে উত্তেজনায় দ্রুত খুঁড়তে লাগলো। কিন্তু তখনই কাকার সতর্কবাণী সত্যি হলো। ভেজা মাটি হঠাৎ ঝুরঝুর করে ধসতে শুরু করলো। পুর একটা দেয়াল ফেটে গেল আর মাটি পাথর আয়েশার উপর পড়তে লাগলো। বাঁচাও মা, বাবা! আয়েশা অর্ধেক মাটিতে চাপা পড়ে গেল। উপরে দাঁড়ানো শাবানা এটা দেখে পাগলের মতো চিৎকার করে উঠল আর গ্রামের দিকে দৌড়ালো। দৌড়াও, কেউ দৌড়াও! আয়েশা কই চাপা পড়ে গেছে, ওকে বাঁচাও! মুহূর্তের মধ্যে রহিম, আমিনা, রহমত কাকা আর অনেক গ্রামবাসী কুয়োর দিকে ছুটলো। আমিনা তো কুয়োর মুখে পড়ে বিলাপ করতে লাগলো। হায় আমার মেয়ে, আমার আয়েশা! হে উপরওয়ালা, আমার সন্তানের যেন কিছু না হয়। গ্রামের যুবকরা দড়ি ফেললো। রহমত কাকা সাহস করে নিচে নামার হুকুম দিলেন। কাদা আর মাটি সরাতে সরাতে অবশেষে আয়েশার হাত দেখা গেল। সে অজ্ঞান ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল। তাকে বাইরে টেনে তোলা হলো। আয়শা, চোখ খোল মা। থামিয়ে দে এই জেদ। আমার কোনো খেদ চাই না, সুধার মেয়ে সুস্থ থাকুক। আয়েশাকে ঘরে আনা হলো। মাঝরাত পেরিয়ে সে চোখ খুলল। সামনে কাঁদতে থাকা মা আর ভেঙে পড়া বাবা বসেছিল। আয়েশা দুর্বল গলায় জিজ্ঞেস করলো, মা, কুয়ো কত দূর খোঁড়া হলো? কুয়ো চুলোয় যাক, তোর প্রাণের চেয়ে বড় কোনো কুয়ো নেই। এখন তুই আর ওখানে যাবি না, ব্যাস। মা, আমি ভেজা মাটি ছুঁয়ে ফেলেছিলাম। পানি মাত্র 2 হাত নিচে ছিল। আমি এত কাছে এসে হারতে পারি না। মা, তুই নিজের প্রাণ বাজি রেখেছিস। আর না, চৌধুরীকে ক্ষেত নিয়ে যেতে দে। কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। বাবা, আমি যদি আজ হেরে যাই, তাহলে কাল গ্রামের প্রতিটা মেয়ে হারবে। প্রতিটা গরিব ভাববে চৌধুরীর সামনে ঝুঁকে থাকাই কপাল। আমি এটা হতে দেব না। আমি ওই কুয়ো নিশ্চয় শেষ করব। এবার একা নয়, গোটা গ্রামের সাথে। ঘরের দরজায় দাঁড়িয়ে রহমত কাকা এটা শুনলেন। তার বুড়ো চোখ ভরে এলো। পরদিন সকালে রহমত কাকা লাঠি ভর দিয়ে গ্রামের চৌপালে পৌঁছালেন। অশ্বত্থ গাছের নিচে ভিড় জমেছিল। কাকা গর্জে বললেন, ওরে ও গ্রামের মানুষেরা, লজ্জা করে না তোমাদের? একটা একা মেয়ে তোমাদের জন্য, আমাদের সবার জন্য নিজের প্রাণ বাজি রেখে পানি খুঁড়ছে, আর তোমরা তামাশা দেখছো? আজ যে পানি সে বের করবে, তা দিয়ে কার ক্ষেত ভিজবে? আমাদের সবার। তাহলে সে একা কেন? চৌপালে নীরবতা নেমে এলো। কাল পর্যন্ত খোঁটা দেওয়া যুবকদের মাথা নিচু হয়ে গেল। তখনই শাবানা এগিয়ে এলো। কাকা ঠিকই বলছেন, আয়েশা আমাদের সবার লড়াই লড়ছে। আমি আজ থেকে ওর সাথে আছি। কোদাল তুলবো। হ্যাঁ কাকা, আমাদের বড় ভুল হয়েছে। আমরাও যাব,
যদি ওই মেয়েটা ভয় না পায় তাহলে আমরা পুরুষ হয়ে কেন ভয় পাবো? দেখতে দেখতে 4-5 জন গ্রামবাসী মিলে এই অভিশপ্ত কুয়োর দিকে রওনা হলো। আর আয়েশা যখন দুর্বল শরীর সত্ত্বেও কুয়োয় পৌঁছালে তখন গোটা গ্রামকে নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ ছলছল করে উঠল। আজ আমার বিশ্বাস হয়ে গেল, এই কুয়ো অভিশপ্ত ছিল না, শুধু এটা খোঁড়ার জন্য এত সত্যিকারের হাত দরকার ছিল। চলো আজ এই মাটির বুক খুলে দিই। গোটা গ্রাম এখন আয়েশার সাথে খোঁড়ায় লেগে গিয়েছিল। এই খবর যখন চৌধুরীর কাছে পৌঁছালে তখন সে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে গেল। তার ভয় লাগতে শুরু করলো, সত্যি না আবার পানি বের হয়ে আসে। সে চালাকি করে পঞ্চায়েত ডাকলো। সরপঞ্চ সাহেব, এই যে পুরনো কুয়োটা, ওটা আসলে গ্রামের যৌথ জমিতে আছে, রহিমের ক্ষেতে নয়। তাহলে ওর থেকে পানি বের হলেও সেই পানি রহিমের নয়, গোটা গ্রামের হবে। মানে আমার শর্ত মিথ্যা হয়ে গেল, রহিমের ক্ষেত তো এখনো আমারই হবে। এটা শুনে ভিড়ে হইচই পড়ে গেল। রহিম ঘাবড়ে গেল। চৌধুরী সাহেব, আপনার শর্ত এটা ছিল না যে পানি শুধু আমার ক্ষেতের হতে হবে। আপনার শর্ত ছিল যদি আমি নিজের জোরে পানি বের করি তাহলে ঋণ মাফ। এখন আপনি বলছেন পানি গোটা গ্রামের হবে। তাহলে সাহেব, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? আমি তো এটাই চাইতাম, এই পানি শুধু আমার নয়, গোটা গ্রামের কাজে আসুক। আয়েশার এই কথা শুনে গোটা চৌপাল হাততালিতে ফেটে পড়ল। চৌধুরীর চাল উল্টো পড়ল, তার মুখ রাগে লাল হয়ে গেল। চৌধুরী, এখন তোমার কথায় আর জোর নেই। শর্ত পরিষ্কার ছিল, পানি বের হলে ঋণ মাফ। এখন দেখা যাক মাটি কার পক্ষ নেয়। ঠিক আছে, দেখছি। বাকি 4 দিনে যদি পানি না বের হয় তাহলে গোটা গ্রাম এই মেয়ের হারের সাক্ষী হবে। এখন মাত্র 4 দিন বাকি ছিল। গোটা গ্রাম দিন রাত এক করে কুয়ো খুঁড়তে লাগলো। মশাল জ্বালিয়ে রাতেও কাজ চলতে থাকলো। আয়েশা সবার আগে ছিল। ফোসকা, চোট, ক্লান্তি কিছুই তাকে থামাতে পারছিল না। 13 দিন, 14 দিন, কুয়ো অনেক গভীর হয়ে গেল, কিন্তু পানি তখনও ফোটেনি। গ্রামবাসীদের মুখ শুকিয়ে যেতে লাগলো, আশা ভাঙতে শুরু করলো। আয়েশা মা, হয়তো এবার মাটিও আমাদের উপর রাগ করেছে। পানি নেই এখানে। না কাকা, হার মেনো না। যেখানে ভেজা ভাব আছে সেখানে পানি আছে। শুধু আর একবার, সবাই মিলে আর একবার জোর লাগাও। यहाँ हर दवा आपको मिल जाएगी डायरेक्टली मैन्युफैक्चरर से, बिल्कुल वही सॉल्ट और क्वालिटीज के साथ टॉप ब्रांड की दवा, लेकिन 60% कम प्राइस में। अभी डाउनलोड कर लीजिए प्लैटिनम RX ऐप और बचाइए अपने पैसे। জোর লাগাও। 15তম দিন, শেষ দিন। সকাল থেকে গোটা গ্রাম কুয়োর চারপাশে জমা হয়েছিল। চৌধুরীও তার ঘোড়ায় চড়ে মুচকি হাসতে হাসতে দাঁড়িয়েছিল জয়ের অপেক্ষায়। আয়েশা শেষবার কুয়োয় নামার আগে, মা বাবা আশীর্বাদ করো, আজ হয় এই মাটি থেকে পানি বের হবে, নয়তো আজ আয়েশার সাহস। যা মা, মায়ের আঁচল তোর সাথে আছে। উপরওয়ালা তোর মান রাখুন। আয়েশা কুয়োয় নামলো। সবার নিঃশ্বাস থেমে গেল। সে পুরো শক্তি দিয়ে ভেজা মাটির সেই শেষ স্তরে কোদাল মারলো। একবার, দুবার, তিনবার। আর তখনই মাটির বুক থেকে একটা গর্জন উঠল। কোদালের নিচ থেকে ঠান্ডা পরিষ্কার পানির একটা ধারা ফুটে বেরোলো। প্রথমে ধীরে, তারপর জোরে, তারপর পুরো বেগে পানি উপরে উঠতে লাগলো। পানি, পানি বেরিয়ে এসেছে। মা, বাবা! কুয়োয় ঠান্ডা পানি ভরতে লাগলো। আয়েশা সেই পানিতে ভিজতে ভিজতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। কিন্তু এই চোখের জল দুঃখের নয়, বহু বছরের জয়ের। উপরে দাঁড়ানো গোটা গ্রাম খুশিতে চিৎকার করে উঠল। পানি বেরিয়ে এসেছে, জয় হোক আয়েশার। গ্রামের যুবকরা দড়ি দিয়ে আয়েশাকে উপরে টেনে তুলল।
গোটা শরীর থেকে পানি ঝরছিল, মুখে মাটি লেগেছিল, কিন্তু তার চোখে সূর্যের মতো ঝিলিক ছিল। আমার মেয়ে, তুই করে দেখালি, তুই সত্যি মাটির বুক চিরে দিলি। আজ আমার মাথা গোটা গ্রামের সবচেয়ে উঁচু হয়ে গেল মা। লোকে বলতো ছেলে বংশ চালায়, কিন্তু আজ আমার মেয়ে এই গ্রামকে জীবন দিয়ে দিল। আর সেখানে দূরে দাঁড়ানো চৌধুরী শওকত আলী, তার মুখ ছাই হয়ে গেল, তার হাড় সবার সামনে ছিল। সরপঞ্চ এগিয়ে এলেন, গোটা গ্রামের সামনে তিনি চৌধুরীর দিকে তাকালেন। চৌধুরী, শর্ত পূরণ হয়েছে। আয়েশা নিজের জোরে পানি বের করে দিয়েছে। এখন কথা মতো রহিমের সব ঋণ মাফ। চৌধুরী দাঁত কিরমির করল, অনিচ্ছায় রাগে সে ঘোষণা করল, ঠিক আছে, রহিমের ঋণ মাফ। কিন্তু মনে রাখিস মেয়ে, আজ তুই জিতেছিস, তার মানে এই নয় যে তুই আমাকে হারিয়ে দিয়েছিস। চৌধুরী শওকত আলী কোনো গরিবের মেয়ের কাছে হারে না। এই বলে চৌধুরী অহংকারে টান টান হয়ে সেখান থেকে চলে গেল। আয়েশা তাকে যেতে দেখলো আর শুধু মুচকি হাসলো। সে জানতো না যে ভাগ্য মানে কর্মের চাকা এবার ঘুরতে চলেছে। সপ্তাহ কেটে গেল, খরা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আর তখনই এক অঘটন ঘটল। চৌধুরীর নিজের কুয়ো, যার উপর তার অহংকার ছিল, হঠাৎ ধসে গেল। তার পানি ঘোলা হয়ে শুকোতে লাগলো। চৌধুরীর হাভেলি, তার চাকর বাকর, তার শত শত গবাদি পশু সব তেষ্টায় ছটফট করতে লাগলো। সবচেয়ে বড় আঘাত তখন এলো যখন চৌধুরীর একমাত্র ছোট নাতি প্রবল জ্বরে পুড়তে লাগলো। বাচ্চাটার ঢোক ঢোক পরিষ্কার পানি দরকার ছিল, কিন্তু গোটা এলাকায় একটাই পরিষ্কার পানির উৎস বাকি ছিল, আয়েশার কুয়ো। অহংকারী চৌধুরীর কাছে এখন আর কোনো রাস্তা ছিল না। টলমল পায়ে ভেঙে পড়া চৌধুরী আয়েশার ঘরের দরজায় এসে দাঁড়ালো। আয়েশা মা, আমার নাতি মরে যাচ্ছে, ওর পরিষ্কার পানি দরকার। আমার কুয়ো শুকিয়ে গেছে, আমি তো দরজায় হাত পাততে এসেছি। উঠোনে নীরবতা নেমে এলো। রহিম আর আমিনা চৌধুরীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। যে মানুষটা তাদের বছরের পর বছর অপমান করেছে, সে আজ তাদের দরজায় হাতে পায়ে ধরছে। রহিমের মনে পুরনো অপমান ঝলসে উঠল। মা, এসে চৌধুরী যে আমাদের পানির এক এক ফোঁটার জন্য কাঁদিয়েছে, যে তোকে কাজের মেয়ে বানাতে চেয়েছিল, আজ সে তার কাজের শাস্তি পাচ্ছে। আয়েশা কিছুক্ষণ চুপ রইল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে বছরের পর বছরের অপমান, প্রতিশোধ নেওয়ার সুযোগ, আর অন্যদিকে এক নিষ্পাপ শিশুর জীবন। সবার নজর আয়েশার উপর স্থির ছিল। खाने के लिए 3 ऐप, ग्रोसरी के लिए 5, म्यूजिक के लिए 10 और मैसेजिंग। নিষ্পাপ শিশুর জীবন। সবার নজর আয়েশার উপর স্থির ছিল। বাবা, যেদিন আমি এই কুয়ো খুঁড়েছিলাম, সেদিন আমি ঠিক করেছিলাম এর পানি কারো তেষ্টা দেখবে না, না ধনীর না গরিবের। পানি আর মমতা দুটোই প্রতিশোধ নিতে জানে না। আয়েশা নিজের হাতে কলসি তুলল, কুয়ো থেকে ঠান্ডা পরিষ্কার পানি ভরল আর চৌধুরীর সামনে নিয়ে গিয়ে রাখলো। নিয়ে যান চৌধুরী সাহেব, আপনার নাতিকে খাওয়ান। আর শুনুন, যতদিন এই কুয়োয় এক ফোঁটাও পানি আছে, এই গ্রামের কোনো বাচ্চা তেষ্টায় মরবে না, সে গরিবের হোক বা চৌধুরীর। চৌধুরী শওকত আলী, যে কখনো কারো সামনে মাথা নত করেনি, আজ সে গরিব মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকে জলের ধারা বয়ে গেল। আমাকে মাফ করে দে মা, আমি অহংকারে তোর বাবাকে, এই গোটা গ্রামকে অপমান করেছি। আমি ভাবতাম পানি আর টাকাই শক্তি, কিন্তু আজ তুই শিখিয়ে দিলি আসল শক্তি তো মনুষ্যত্বে, হৃদয়ের সেই ভেজা ভাবে যা খরাতেও কারো চেষ্টা মেটাতে পারে। আমি হেরে গেছি মা, তোর অহংকারের কাছে নয়, তোর বড় মনের কাছে। সেদিন চৌধুরীর অহংকার চিরদিনের জন্য মাটিতে মিশে গেল।
নাতি সুস্থ হয়ে উঠল। আর এই একটা ঘটনা চৌধুরীর ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলল। কিছুদিন পর সে গোটা গ্রামকে চৌপালে ডাকলো। গ্রামের মানুষেরা, আজ পর্যন্ত আমি তোমাদের শস্য আর পানি আমার গুদামে জমা করে রেখেছি আর তোমাদের মুখাপেক্ষী বানিয়েছি, কিন্তু আয়েশা মা আমাকে আয়না দেখিয়ে দিয়েছে। আজ আমি ঘোষণা করছি, আমার গুদাম আজ থেকে গোটা গ্রামের জন্য খোলা, আর গ্রামের প্রতিটা কৃষকের ঋণ যে খরায় ডুবে গেছে আজ থেকে মাফ। গোটা চৌপাল হাততালি আর জয়ধ্বনিতে ফেটে পড়ল। তারপর সরপঞ্চ এগিয়ে এসে আয়েশার হাত ধরলেন আর উঁচু গলায় বললেন, আজ থেকে এই কুয়ো অভিশপ্ত কুয়ো নয়, বরং আয়েশার কুয়ো নামে পরিচিত হবে। আর আমি ঘোষণা করছি, পরের পঞ্চায়েতে গ্রামের প্রধানের একটা আসন এই সাহসী মেয়ের জন্য থাকবে, যে একা হাতে আমাদের জীবন দিয়েছে, সে আমাদের পথও দেখাবে। আয়েশার চোখে জল ছিল। সে তার বাবা আর মায়ের দিকে তাকালো, যারা গর্বে আটখানা হয়ে যাচ্ছিল। মা, একসময় লজ্জা পেতাম যে আমার ঘরে মেয়ে আছে। আজ বুক ফুলে গেছে যে উপরওয়ালা আমাকে আয়েশার মতো মেয়ে দিয়েছেন। তুই প্রমাণ করে দিয়েছিস, মেয়ে বোঝা নয়, এই মাটির সবচেয়ে বড় শক্তি। বাবা, আমি বড় কিছু করিনি, শুধু সেই মাটির উপর ভরসা রেখেছি যে আমাদের বড় করেছে, আর সেই হৃদয়ের উপর যে প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিতে জানে। এটাই আমার সবচেয়ে বড় জয়। সেই সন্ধ্যায় আয়েশার কুয়োর ঠান্ডা পানিতে গোটা গ্রামের ক্ষেত আবার সবুজে ভরে উঠতে লাগলো। শুকনো মাটি সবুজ হয়ে গেল আর মলিন মুখগুলোতে হাসি ফিরে এলো। একটা একা মেয়ের সাহস গোটা রতনপুরের ভাগ্য বদলে দিয়েছিল। সত্যিকারের সাহস আর পরিশ্রমের সামনে বড় থেকে বড় শক্তিও ঝুঁকে যায়। আর সবচেয়ে বড় জয় প্রতিশোধ নেওয়ায় নয়, বরং ক্ষমা করা আর মনুষ্যত্ব রক্ষা করায়। যে হৃদয় খরাতেও অন্যের তেষ্টা মেটায়, কর্ম তারই উঠোনে খুশির বৃষ্টি ঝরায়। তাহলে বন্ধুরা, আয়েশার মতো মনে রেখো, পরিস্থিতি যত শুকনোই হোক, যদি মনে ভেজা ভাব আর সাহস থাকে, তাহলে মাটিও নিজের বুক খুলে দেয়। এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজাতে ভুলো না।